বৈশাখের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে নিউ ইয়র্কে আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন এবিসি এসকোর নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান। শনিবার কুইন্সে এই অনুষ্ঠানে অংশ নেয় নিউ ইয়র্ক সিটিতে কর্মরতদের সংগঠন এবিসি এসকোর সদস্য ও পরিবারবর্গ। এই আয়োজনের মাধ্যমে নিজেদের মধ্যে সেতু বন্ধন সহ সিটিতে নিজেদের প্রতিনিধিত্ব বাড়ানো সম্ভব বলে মনে করেন TVN24 এর সিইও আহমদুল কবির বারোভূইয়া ও সিটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার। নিউ ইয়র্কের রাস্তায় বৈশাখের রাঙানো শাড়ি পাঞ্জাবিতে বর্ণাঢ্য শোভাযাত্রায় এভাবে নিজেদেরকে মেলে ধরেছেন এবিসি এসকোর প্রতিনিধিরা। জানিয়েছেন নিজেদের ভালো লাগার কথা। খুবই ভালো লাগতেছে, কারণ সবাই একসাথে সাজছে, সবাইকে একই পরিবেশ একই কাপড় সুপর সুন্দর করে পরছে। আজকে শুভ নববর্ষ, এই জন্য সাজছি। আমরা আমাদের নিজেদের মতো করে উচ্ছ্বাস আয়োজন করেছি। আমরা আনন্দ করবো আজকে সারাদিন। একই রকম পোশাক পরেছি, একই রকম বাংলার যত সংস্কৃতি গান বাজনা আছে সবকিছু আজকে আমরা উদযাপন করব। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। নাচে গানে মেতে উঠেছেন নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশি আমেরিকানদের নতুন ও পুরনো প্রজন্ম। এই পরিবেশের এই অবস্থার মধ্যে এখানে আমরা বাঙালি হিসেবে যে বৈশাখীটা পালন করতে পারছি, আমাদের অসংখ্য ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি। বাংলাদেশের যে বৈশাখ অনুষ্ঠান তার সম্পূর্ণ আমেজটা আমি পাইতেছি। শুভ নববর্ষ সবাইকে। এখানে আসি এত ভালো লাগছে, মনে হচ্ছে যে বাংলাদেশের বটতলায় চুলে এই যে খোপায় ফুল বাংলাদেশ থেকে আনা বেলি ফুল, খুব ভালো লাগতেছে। সবাইকে দেখলাম, সব বাঙালি খুবই এনজয় করতেছে। বাংলা ঐতিহ্যকে ধারণ করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি কখনো ভাবিনি যে ইউএস এর মতো দেশে এসে আমরা আমাদের ঐতিহ্যকে লালন এবং ধারণ করতে পারবো। বাঙালি মিলন মেলায় আমরা একসাথে একত্রিত হতে পারে, খুবই ভালো লাগছে। বৈশাখের এই আয়োজনে অংশ নিয়েছেন TVN24 নিউজ নেটওয়ার্কের সিইও এবং মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা। নতুন বছরের শুভেচ্ছা জানানো সহ সিটিতে নিজেদের সম্ভাবনার কথাও বলছেন তারা। এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার কথাও জানান তারা। আমরা চাই TVN24 টেলিভিশন আপনাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করবে। প্রতিটি প্রোগ্রামের জন্য কোনো একটা সেমিনার আয়োজন থাকে, প্রেজেন্টেশন থাকে, এবং আপনাদের যারা অন্যান্য অফিসের হেড পজিশনে আছেন তারাও যেন আজকে যে অনুষ্ঠানটা করেন এরকম অনুষ্ঠানে ওরা আসতে পারে। ফলে আপনাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে, সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, এবং ভবিষ্যতে আমরা দেখতে পাবো সিটি হলে শুধুমাত্র বাংলাদেশিদেরই পতাকা হবে, বাংলাদেশেরও একটা রোল করে নিয়েছে। বাংলাদেশিরা যারা দিন দিন আমাদের জায়গা নিতেছে, জায়গাটা এমনভাবে নিচ্ছে যে আমরা 2-3 years from now আমরা এমন জায়গায় যাবো যে আমাদেরকে আর কেউ ঠেকাতে পারবে না। তো আমি জানি এটা আমরা গ্লাস সিলিং ভেঙে দিছি। এখন নেক্সট জেনারেশনের জন্য এটা আমাদের নেক্সট জেনারেশনের খুবই ভালো হবে। কারণ হচ্ছে আমরা যে জায়গায় আছি এখন ওই জায়গায় না, আমি আশা করি আমাদের উপরে আরো যাবার আমাদের নেক্সট জেনারেশন যাবে। ঐক্য ও সংহতি রক্ষায় 2026 ও 27 সালের জন্য নতুন এই কমিটি কাজ করবেন, যেখানে তাদের প্রাধান্য থাকবে নতুন নতুন মুখকে সিটিতে সম্পৃক্ত করা এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশনে যারা বেনিফিট অপরচুনিটি স্পেশালিস্ট টাইটেলে আমরা যারা চাকরি করি, এদের পরিবার, এদের বাচ্চা কাচ্চা সবাই যাতে আমরা বিভিন্ন কালচারাল অর্গানাইজেশনের সাথে আমরা যদি এই আমেরিকার মূলধারার কালচারাল অর্গানাইজেশনে যাতে যুক্ত হতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমাদের কালচারকে ধরে রাখতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। এবং এখানে অন্য অন্য কমিউনিটির লোক যারা আছে তারাও যা দেখতে পারে যে আমরা কতটুকু কালচারালি রিচ। আমাদের ভিতরে যারা কাজ করতেছে বর্তমানে তারা যেন বিভিন্নভাবে স্তরে স্তরে পদোন্নতি পেয়ে একদম উপরের লেভেলে যেতে পারে। তো আমাদের কমিউনিটিতে যত ধরনের প্রচার পরিচালনা করার জন্য যে নতুন নতুন আপডেট, যে জব ইনফরমেশনগুলো আসে, সেইগুলো আমাদের কমিউনিটির মানুষের মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবসময় কাজ করে থাকি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কমিউনিটির মাধ্যমে কমিউনিটিতে বিভিন্ন লোকজনকে সহযোগিতা করা, এবং আমরা যারা এক্সিস্টিং যারা সিভিল সার্ভিস এমপ্লয়ি আছে তাদেরকে কীভাবে গ্রো আপ করানো যায়। আমার মেয়ে এগুলোর সাথে পরিচিত ছিল না,
তো এই প্রথম সেগুলো দেখছি, আশা করছি এই জিনিসগুলো সে তার ভিতর ধারণ করবে, আমাদের বাঙালি কৃষ্টি কালচার এগুলো সে তার ভিতর ধারণ করে সামনে এগিয়ে যাবে। এবিসিএসকোর সব আয়োজনের মাধ্যমেই আমরা আসলে বাংলাদেশটাকে আমরা আমাদের পরাণ দিয়ে ছুঁয়ে দেখতে চাই, কারণ আমাদের মরমে যেহেতু স্বদেশ রাখা আছে, সেই স্বদেশের সৌরভটা রাখার জন্যই আমরা বাংলাদেশি অ্যাক্টিভিটিসগুলি করি। 31 সদস্য বিশিষ্ট এই কমিটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আরো সৃজনশীল উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান তারা। পোশাকের আবেগ প্রত্যেকটা বাংলাদেশি আমেরিকানকে ছুঁয়ে যায়, যে কারণে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আমেরিকার নিউ ইয়র্কেও সগৌরবে পালন করা হচ্ছে পয়লা বৈশাখ। যে আয়োজন আমরা দেখছি বাংলা সংস্কৃতির অন্যতম সম্পদ, নাচ গান সহ নানা আয়োজন তুলে ধরা হয়েছে এই বর্ণাঢ্য আয়োজনে। আন্তর্জাতিক জলসীমায় ইরানের জাহাজ আটকে অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে আমেরিকার সেনাবাহিনী। শনিবার এমনই তথ্য প্রকাশ পেয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সুযোগ আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক রবার্ট পেপ। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যানবারি বলেন, ইরান যুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে জানেনও না তিনি কি করবেন। অন্যদিকে অবরোধ শুরুর পর থেকে অন্তত 23টি জাহাজকে ফেরত পাঠিয়েছে সেন্টকম। এমন আচরণ সামগ্রিক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে বলে মনে করেন ইউএস নেভির সাবেক সেক্রেটারি কার্লোস ডেল তোরো। হরমুজ প্রণালী চালু ও বন্ধ নিয়ে পরিস্থিতি দিনকে দিন আরো ঘোলাটে রূপ ধারণ করছে। ইরান খুলে দিলেও আমেরিকার অবরোধের কারণে কার্যত বন্ধই রয়েছে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক রুট। এমন পরিস্থিতির মধ্যে ইরানের বন্ধুস্থানীয় দেশগুলোর তেল পরিবহনকেও বন্ধ করতে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে আমেরিকা। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এমন সংবাদ প্রকাশ করেছে। ওয়াল স্ট্রিট রিপোর্টার শেলবি হলিডে জানান, যে কোনো মূল্যে ইরান এই প্রণালীর নিয়ন্ত্রণ রাখতে চায়, কারণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রাখতে পারলে পারস্য উপসাগরীয় দেশগুলো সহ আমেরিকা, ইউরোপকেও চাপে রাখতে পারবে তারা। ইউনিভার্সিটি অব শিকাগোর পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক রবার্ট পেপ মনে করেন, আমেরিকার সামরিক শক্তি বৃদ্ধি ও ইরানি তেল পরিবহনকারী জাহাজ আটকে দেওয়ায় আলোচনা ও চুক্তির পথ আরো কঠিন হয়ে উঠেছে। এদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মেলানি স্ট্যানবারি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করছেন তা তিনি নিজেও জানেন না। হোয়াইট হাউসে একজন উন্মাদ বসে আছেন উল্লেখ করে তিনি বলেন, তার জন্য দেশের সৈন্যরা বিপদে পড়ছে, হাজার হাজার বেসামরিক মানুষ মারা যাচ্ছে, লেবাননে কমপক্ষে 1 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এমনকি এমন পরিস্থিতির মধ্যে সামান্যতম বিপদ থেকেও বেরিয়ে আসার পথ জানেন না ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে অবরোধ শুরুর পর থেকে কমপক্ষে 23টি জাহাজকে বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে আমেরিকান বাহিনী। পরিস্থিতি এমন চলতে থাকলে যুদ্ধাবস্থা আরো কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ইউএস নেভির সাবেক সেক্রেটারি কার্লোস ডেল তোরো। তবে শান্তি আলোচনা দীর্ঘমেয়াদী হলেও কোনোভাবেই ইরানকে ছাড় দেওয়া যাবে না বলে মনে করেন সাবেক মেজর জেনারেল ডানা পিটার্ড। ফক্স নিউজকে তিনি বলেন, পারমাণবিক প্রশ্নে আমেরিকা কোনো ছাড় দিবে না। চুক্তির জন্য অতিরিক্ত সময় নেওয়া বা শর্ত আরোপ করে ইরানের বাড়াবাড়ি করা উচিত নয় বলেও মনে করেন তিনি। হরমুজ প্রণালীকে বন্ধ করে দিয়ে আমেরিকাকে আর ব্ল্যাকমেইল করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় ইরানের সাথে বেশ ভালো আলোচনা চলছে বলেও জানান ট্রাম্প। গত 47 বছর ইরানকে কেউ মোকাবেলা করেনি উল্লেখ করে তিনি বলেন, তেহরান এখন নেতৃত্বহীনতার পর্বে প্রবেশ করেছে। একই দিনে দেশে সাইকেডেলিক ড্রাগস ভিত্তিক নতুন চিকিৎসা ও গবেষণা দ্রুততর করতে এক নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প। টানা 6 সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধে বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি যেন বদলাচ্ছে প্রতি মুহূর্তেই। শুক্রবার ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলেও অবরোধ চালু রাখে আমেরিকা। ফলে এক প্রকার বন্ধই থাকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ। শনিবার আইআরজিসি নতুন করে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করলে এর প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের সাথে খুব ভালো আলোচনা চলছে, সবকিছু ভালোভাবেই এগোচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ইরান একটু চালাকি করেছে বলেও মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, গত 47 বছর ধরে তাদের কেউ মোকাবেলা করেনি, এবার আমেরিকা তাদের মোকাবেলা করেছে। এ সময় ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার কথাও উল্লেখ করেন ট্রাম্প। Got a little cute as they have been doing for 47 years. Nobody ever took them on. We took them on. একই সঙ্গে তিনি বলেন, আমেরিকা জোর করেই তাদের শাসন পরিবর্তন করেছে, তাদের তেমন কোনো নেতাও অবশিষ্ট নেই। এই সময় ট্রাম্প বলেন, তারা আর আমেরিকাকে ব্ল্যাকমেইল করতে পারবে না, কারণ বিভিন্ন জাহাজ এখন টেক্সাস এবং লুইজিয়ানার দিকে আসতে শুরু করেছে। Wanted to close up the strait again, you know, as they've been doing for years. And they can't blackmail us.
fact, a lot of the ships are coming up to Texas. I don't know if you know, in Louisiana. এ সময় প্রেসিডেন্ট জানান ইরানের সাবেক সেনাপ্রধান কাসেম সোলাইমানিকেও হত্যা করা হয়েছে, যাকে রাস্তার পাশে পেতে রাখা বোমার জনক বলেও দাবি করেন ট্রাম্প। A lot of our people have been killed. A lot of your fellow soldiers have been killed over the years by Iran. The roadside bomb. Soleimani, I killed Soleimani. ট্রাম্প বলেন 47 বছর ধরে ইরান খুন করে পার পেয়ে যাচ্ছে, এখন আর পার পাবে না। Smashed. That was Soleimani. That was Iran that did that. So we have a much different view on it than other presidents. They've gotten away with murder for 47 years. They're not getting away with it anymore. একই দিনে দেশে মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় সাইকেডেলিক ড্রাগের ক্লিনিক্যাল ট্রায়াল ও ব্যবহার দ্রুততর করতে নির্বাহী আদেশ সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে এ বিষয়ে গবেষণার জন্য $50 মিলিয়ন বরাদ্দ করারও নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন এর মাধ্যমে গুরুতর মানসিক রোগ ও ডিপ্রেশনে ভোগা মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। ইরানের সাথে আমেরিকার দীর্ঘমেয়াদী এবং কার্যকর চুক্তি হওয়া এখন সময় সাপেক্ষ বলে মন্তব্য করেছেন সাবেক কূটনীতিক অ্যালেন আয়ার। শনিবার আল জাজিরাকে তিনি বলেন, উভয় পক্ষ কোনো ধরনের ছাড় দিতে রাজি না হওয়ায় একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে মিডল ইস্ট ওয়ারজোনের সাবেক CIA স্টেশন চিফ ড্যান হফম্যান জানান, চুক্তির বিষয়টি এখন আর আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। তিনি মনে করেন হরমুজ প্রণালী বন্ধ রাখার মাধ্যমে ইরান মূলত আমেরিকার উপর চাপ সৃষ্টি করে নিজেদের দাবিগুলো পূরণের চেষ্টা করছে। 2015 সালের JCPOA বা ইরান পারমাণবিক চুক্তির লক্ষ্যে গঠিত আমেরিকান প্রতিনিধি দলের সদস্য অ্যালেন আয়ার জানান, ইরান হরমুজ প্রণালী কখনোই উন্মুক্ত করেনি। তার মতে, দাবি আদায় না হওয়া পর্যন্ত ইরান এই অঞ্চলটিকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই কূটনীতিক আরও জানান, আমেরিকা এবং ইরান একটি স্থায়ী চুক্তি থেকে অনেক দূরে অবস্থান করছে, কারণ উভয় পক্ষের মধ্যে এখনও বেশ কিছু মৌলিক পার্থক্য রয়ে গেছে। অ্যালেন আয়ার জানান, যুদ্ধের পর যদি কোনো চুক্তি হয় তবে তা যুদ্ধহীন অবস্থার চেয়ে খারাপ কিছুই হবে। তিনি বলেন, আলোচনা চলাকালীন আমেরিকা 2 বার ইরানকে আক্রমণ করার ফলে এখন আর ভালো কোনো চুক্তি হওয়ার পরিস্থিতি নেই। তিনি আরো যোগ করেন, বর্তমান পরিস্থিতি মোটেও 2015 সালের মতো নয়। তার মতে, ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল করতে চায়, যা ইরান কখনো মানবে না। এছাড়া ইরানের বর্তমান নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং সামরিক ভাবাপন্ন বলেও মনে করেন তিনি। অন্যদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মিডল ইস্ট ওয়ার জোনের সাবেক CIA স্টেশন চিফ ড্যান হফম্যান জানান, আলোচনা সবসময় কূটনীতির মাধ্যমে হয় না। তার মতে, আলোচনার টেবিলে সুবিধা পাওয়ার জন্য হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়টিকে ইরান দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। ড্যান হফম্যান বলেন, ইরান ইচ্ছাকৃতভাবে চুক্তি নিয়ে আশাবাদের পরিবেশ তৈরি করেছিল। এখন উদ্দেশ্যমূলকভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্কে ফাটল ধরাতে তারা আবার পিছিয়ে গেছে। তিনি আরও উল্লেখ করেন, ইরানিরা হয়তো নিজেদের ইতিহাসে খুব বেশি যুদ্ধে জয়ী হতে পারেনি, তবে দর কষাকষিতে তারা বেশ দক্ষ। তাই যত দ্রুত একটি স্থায়ী চুক্তির আশা করা হচ্ছিল, তত দ্রুত এটি সম্ভবত পাওয়া যাবে না বলেও জানান তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।